ঘর সংসার সুন্দর করে রাখার জন্য দামি জিনিসের প্রয়োজন নেই, প্রয়োজন একটু ভালোবাসা আর একটু যত্নের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ফুরুষ ফুলের গাছটি দেখেছেন? এটা না 2-3 দিন আগেই বাড়িতে নিয়ে এসেছি, তবে এটা হচ্ছে বাড়িতে আনার পর প্রথম ফুল। আজকে প্রথম ফুল ফুটেছে, তবে গাছটিতে না বেশ অনেক কুঁড়ি আছে, মনে হচ্ছে আস্তে আস্তে ফুটবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতে লাগানো কোনো গাছে যদি ফুল দেখতে পাই তাহলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই পজিটিভিটি আসে। চলুন আজকের দিনটি একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। দিনের শুরুতেই বলি আজকে কিন্তু প্রচুর কাজ আছে, আর আগের দিন রাতেই আমি একদম শিডিউল করে রেখেছি পরপর কোন কাজগুলো করব। আর একটা ঘড়িতে না সময় করে রাখি যে এইটুকু সময় আমি এই কাজটা করব। এই জন্য কাজের সময় না মাঝে মধ্যে ঘড়ি দেখতে হয়, আর আমরা যদি ঘড়ি না দেখি তাহলে না কতটা টাইম চলে গেল বা কটা বাজে এটা যদি না দেখি তাহলে কাজটা তাড়াতাড়ি হয় না। আমরা যদি দেখি বাবা এতটা বেজে গেল তাহলে তাড়াতাড়ি করি, আর একটু তাড়াতাড়ি করি, তো কাজের স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিলে সারাদিনের মধ্যে কাজগুলো সুন্দর মতন হয়ে যায়। আর আগের দিন যে শিডিউলটি করে রেখেছি এই সমস্ত কাজগুলো আমি আজকে করব, সেটাও সুন্দর মতন হয়ে যাবে। তো আমার বর এখন গেল বাজারে বাজার করতে। বাজার বলতে বাজার তো আগের দিনই করা ছিল, এখন গেল মাছ বা মাংস যাই পাক নিয়ে আসতে। তো দেখা যাক কি নিয়ে আসে। তো এদিকে আমি ভাবছি যে আমার ব্যালকনি বা বারান্দায় যে গাছগুলো রয়েছে এখানটা একটু ক্লিন করব, কারণ এখানটা না পরিষ্কার করাই হয়ে ওঠে না। কারণ কি বলুন তো, এই গাছগুলোকে নামানোর তো একটা ঝামেলা থাকে, এই জন্যই আর কি নামানোও হয় না, পরিষ্কারও করা হয় না। তো আজকে ভাবলাম যে এই ঝামেলাটাই করব, কারণ এই ঝামেলা বললে রেখে দিলে তো হবে না। আর এখন তো বর্ষাকাল, চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন আরোই আমাকে রাখতে হবে, যেহেতু আমার কিন্তু ঘর বাড়ি খোলা, বারান্দা খোলা, আর তাছাড়াও এখনও কমপ্লিট হয়নি, এখনও প্লাস্টার হয়নি এই জায়গাগুলোতে। আর আগের দিন তো আপনাদেরকে বলছিলাম যে ব্যালকনিতে একটা ছোট সাপ দেখেছি। তো এই যে ইটের খাঁজে যদি সরু কোনো সাপ ঢুকে থাকে তাহলেও বিপদ। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না কোনো কিছু থাকলেও, পোকামাকড় থাকলেও সেটা দেখা যাবে, আর নোংরা হয়ে থাকলে কিন্তু সেটা দেখা যাবে না বা সহজে চোখে পড়বে না। তো এই কারণেই আজকে আমি ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো মাঝে মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে বা এই চারপাশটা একটু আধটু ফিনাইল ছড়িয়ে দিলে পোকামাকড়গুলো কিন্তু সহজে আসবে না। আর দেখুন নয় নয় করে অনেকগুলো গাছই আমার কিন্তু হয়ে গেছে। তবে সব গাছ কিন্তু আমার কেনা নয়, আমার সংগ্রহ করাও কিছু গাছ রয়েছে। গাছের প্রতি তো একটা ভালোবাসা রয়েছেই, তবে গাছের যা দাম তাতে আমাদের পক্ষে সব সময় গাছ কেনা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কোনো কোনো সময় জঙ্গল থেকেও আমাকে গাছ আনতে হয়। তো যাই হোক, এদিকে আমি জায়গাটা ভালো করে মুছে দিচ্ছি, কারণ মাটিতে পুরো নোংরা হয়ে গেছে। আসলে ওই যে বৃষ্টির জন্য আর কি নোংরা পড়ে, আর তাছাড়াও যখন গাছে জল দিই তখন ওই মাটিগুলো অনেক সময় ধুয়ে ধুয়ে পড়ে, তো ওই জন্য আর কি মাটি হয়ে যায়, যে কারণে সব সময় পরিষ্কার করা হয় না যেহেতু টবগুলো থাকে। তাই ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি মুছে। আমার এই ব্যালকনিটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমার স্বপ্নটা এখনও পূরণ হয়নি, হয়তো একদিন ঠিকই হবে, জানি না কবে হবে। তো আমার এই ব্যালকনিতে আমি চেয়েছিলাম যে চারিদিকটা সবুজে সবুজ থাকবে, প্রচুর গাছ থাকবে। তবে ব্যালকনিটা যখন কমপ্লিট হয়ে যাবে, রং করা হবে, টাইলস বসানো হবে, তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন কিন্তু সেরকম সুন্দর লাগছে না। আসলে রঙের একটা ব্যাপার থাকে, রঙিন দেওয়ালের আশেপাশে গাছপালা থাকলে দেখতে ভালোই লাগবে, বা টাইলস বসানো দেওয়ালের সাথে গাছপালাগুলোকে খুব সুন্দর লাগবে। জানি না সেই স্বপ্নটা কবে পূরণ হবে, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, চেষ্টা করব স্বপ্নটাকে পূরণ করার। তো আমি এদিকে ভালো করে মুছে দিয়ে গাছগুলো একটু রিঅ্যারেঞ্জ করছি, গাছগুলোকে না একটু এদিক ওদিক সরিয়ে রাখছি, আগে যে পজিশনে ছিল সব গাছগুলোকে এক পজিশনে রাখছি না, তবে কিছু কিছু গাছ আগে যেখানে ছিল সেখানেই রাখছি, কারণ অনেকগুলো গাছ এক্সট্রা বেড়েছে। তো এবার একটু সাজিয়ে না রাখলে না দেখতেও ভালো লাগে না, কারণ আমার তো বাড়িঘর অত সুন্দর নয়, এই গাছগুলোই কিন্তু আমার এই ব্যালকনি বলুন বারান্দা বলুন, এই অসম্পূর্ণ ব্যালকনি বারান্দাকে সৌন্দর্য দিয়েছে এই গাছগুলোই। আর ব্যালকনি যতদিন না কমপ্লিট হবে ততদিন কিন্তু ওই নিচের দিকে আমি গাছগুলো রাখবও না, কারণ নিচে গাছ রাখলেই ভয়, কারণ সাপ পোকামাকড় আসতে পারে। তাই উপরে যে কয়েকটা গাছ ধরে সেই কয়েকটা গাছই রাখবো। আর উপরে এখন দেখছি না পুরোটাই ভরে গেছে
আর গাছ রাখার জায়গাও নেই। ওদিকে আমার বর বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। খুব ভালোই হয়েছে, আমার সমস্ত বাসি কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে গাছেও যত্ন নেওয়া যাচ্ছিল, সবটা শেষ হয়ে গেছে। এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব। আর আজকে খুব একটা বেলাও হয়নি, গিয়ে আগে ভাতটা বসিয়ে দেবো। তার যেদিন ঘুম থেকে উঠে একটুও বসি না, ফটাফট কাজ শুরু করে দিই, সেদিন আমি দেখেছি সময়ের মধ্যে কাজ হয়ে যায়। আর যেদিন ঘুম থেকে উঠে একটু বসি, এই করবো এরকম করতে থাকি, মানে ভালো লাগে না আর কি, এনার্জি পাই না। তো সেদিনকেই না আমি দেখেছি আমার কাজের বেলা হয়ে যায়। আর তখন কাজের বেলা হয়ে গেলে না, মানে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব এরকম একটা অবস্থা হয়। আসলে ঘুম থেকে উঠে যেদিন বারান্দায় যাই সেদিনই আমার দেরি হয়। আর যদি বারান্দায় না গিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো ভেজাতে দিয়ে দিই, তারপরে ঘর গোছাতে শুরু করে দিই, ঘর ঝাড় দিতে শুরু করে দিই, সেদিনকে দেখি ঠিকঠাকভাবে হয় আর কি। তো আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে সকালের জন্য সেদ্ধ দিচ্ছি একটু পেঁপে, আলু, আর সাথে মিছরির জন্য দিচ্ছি একটু গাজর। ওকে প্রত্যেক দিনই একটু একটু গাজর দিই, একটু পেঁপে দিই, এই দুটো সবজি ওকে বেশি খাওয়ানো হয়। আর এদিকে ভাবছি একটু ডিম সেদ্ধ দেব। আর আজকে আমার বর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে বাটা মাছ। তো অনেক দিন পরে আজকে বাটা মাছ নিয়ে এসেছে, তার কারণ হচ্ছে মিছরির জন্য আমরা না ছোট মাছ, যেগুলো বাটা মাছ বলুন বা চুনো মাছ বা পুঁটি মাছ, এই ধরনের যেগুলো একটু বেশি কাটা আছে মাছগুলো খাওয়া হয় না। তো মিছরি যেহেতু এই কাটাওয়ালা মাছগুলো খেতে পারবে না, ওই জন্য আর কি সবসময় কম কাটাওয়ালা বড় মাছগুলোই আনা হয়। কিন্তু আজকে বাটা মাছ নিয়ে এসেছে, আর সাথে মিছরির জন্য নিয়ে এসেছে খাসির মেটে। তো মিছরি খাসির মেটে খেতে না ভালোবাসে, ওই জন্য ওর জন্য আমি আলাদা করে একটু মেটে আর আলু দিয়ে তরকারি করে দেবো, প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের আজকে বাটা মাছটা আমি ভাবছি একটু মাছের ঝাল করব। মানে বাটা মাছটা ঝোল আমার ভালো লাগে না, ঝাল করলেই ভালো লাগে। তো ওদিকে আমার ভাতটাও ফুটে গেছে। আর এই যে ইন্ডাকশানে ভাতের ফ্যান পড়লে আমি কিন্তু সাথে সাথেই মুছে দিই, কারণ অনেক সময় কি হয়, ভাতের ফ্যান বা জল গড়িয়ে না এই যে সুইচগুলো রয়েছে ইন্ডাকশানের বোতামগুলো, সেই বোতামগুলোতে চলে আসে। আর এই বোতামগুলোতে আসলে কিন্তু ক্ষতি হতে পারে, মানে বোতামগুলো না নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই আমি তাড়াতাড়ি করে ভাতের ফ্যান পড়লে সবসময় ভালো করে মুছে দিই, তারপরে আবার বসিয়ে দিলাম। দেখুন, জামাই ষষ্ঠীর সময় মা না মাছের ঝাল করেছিল, বাটা মাছের ঝাল, আর সেরকমভাবেই আজকে বাটা মাছের ঝালটা করব। ভীষণ ভালো লেগেছিল আমার। তো বাটা মাছের ঝালটা করার জন্য আমি আজকে একটু সাদা সর্ষে, কালো সর্ষে দেবো না, কালো সর্ষেটা ভালো লাগে না, কালো সর্ষেটা বেশি তিতো লাগে আর কি। তো সাদা সর্ষের সাথে একটু দেব সাদা তিল, আর একটু পোস্ত দেব, আর সাথে একটুখানি বাদাম দেব। তো এইগুলোর আমি একটা পেস্ট তৈরি করব। আর সাথে নর্মালি যেমন লঙ্কা, তারপর টমেটো দিই, ওই রকমভাবে দিয়ে দেব। আর এদিকে আমার এই যে 3টে জিনিস নিয়ে নিয়েছি, পোস্ত, সাদা তিল, আর হচ্ছে সাদা সর্ষে। এগুলো যেহেতু না ভালো করে গুঁড়াবে না, মানে জলের সাথে দিলে, সেই জন্য আমি শুকনো আগে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। আর এইভাবে শুকনো গুঁড়িয়ে নিলে না ভালো করে গুঁড়ো হয়ে যায়। আর এরপরে আমরা জল দিয়ে যদি পেস্ট করি তাহলে কিন্তু ভালো পেস্ট হবে, কিন্তু আগেই যদি আমরা ওগুলো শুধু জল দিয়ে দিই, তাহলে আমি দেখেছি ভালো মতন পেস্টটা তৈরি হয় না। তো আমার যেহেতু উপরে শিলনোড়া নেই, আমাকে নিচে যেতে হয়, সেই জন্য আমি না এই ট্রিক্সটা ফলো করি, এভাবে করি, তাহলে খুব ভালো মতন না মশলাটা পেস্ট হয়ে যায়। মানে অল্প সর্ষে বলুন, অল্প পোস্ত বলুন, এইভাবে না পেস্ট হয়ে যায়। তো আমি ওদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, এদিকে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। দেখুন ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে বাকি মশলা যা দেবো সেগুলো, আর সাথে একটু জল দিয়ে আবার ভালো মতো স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর আমি বাদাম, এমনি বাদামই দিচ্ছি, কাজু বাদাম দিলে তো আরও ভালো হয়। ওই যে বিয়ে বাড়িতে করে যেমন পাবদা মাছের ঝাল, তারপর পমফ্রেট মাছের ঝাল, তো এগুলোতে ওই রকমভাবেই তো করে, আর একটু কাজু বাদাম দেয়, ভালো লাগে। তো আমার কাছে তো কাজু বাদাম আছে, কিন্তু এই বাটা মাছে আর কাজু বাদাম দিতে ইচ্ছা হলো না, কাজু বাদামের যা দাম, সেই জন্য এমনি বাদাম ঘরে ছিল, তাই এমনি বাদামই দিলাম। তো এখানে না আমি 3 কোয়া মতন রসুন দিয়েছি, আর 4টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। রসুনটা দিলে একটা ভালো টেস্ট হবে আর কি। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে সকাল সকালে আমার মাছের ঝালটা হয়ে যাবে, অন্য দিনের মতন আর বেলা করে করতে হবে না, কারণ এই কয়েকদিন ধরেই দেখছি আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, আমি না স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর এখন না কি করি, ওই যে মিছরিকে খাবার খাওয়াতে তো 1 ঘন্টা সময় লাগে, তো আমি আর মিছরি একসাথেই খেতে বসে, আমিও খাই, ওকেও খাওয়াই। আর তাছাড়াও যখন থেকে আমার খাওয়া হয়ে গেছে তখন আমি উঠে পড়ি, ওকে খাওয়াতে খাওয়াতেও আমি কিছুটা রান্নাও করে নিই। যেমন ধরুন ওকে 1 গাল করে মুখে দিয়ে এসে রান্নাঘরে এসে আবার একটুখানি
রান্নাটা করে নিই। তো ফ্লেমটা কমানো থাকলে আস্তে আস্তে রান্নাটাও হয়ে যায়, তাতে করে কিন্তু আমার সময়টা অনেক সেভ হয় জানেন। তো আমি এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, তারপরে যে মশলাটা করেছি সেই মশলাটা একবারে দিয়ে দিলাম। আর যেহেতু এটাতে সর্ষে রয়েছে, তো সর্ষে থাকলে তো বেশিক্ষণ কষানো যাবে না, কারণ সর্ষে থাকলে বেশিক্ষণ কষালে না একটু তিতকুটে ভাব হয়ে যায়, তাই সর্ষে খুব একটা কষানো যায় না। তাই একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আজকে আমি একদমই কিন্তু ঝোল রাখবো না, মানে মাছের ঝাল হবে তো একদমই মাখা মাখা করবো আর কি। তো ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরেও আরেকটুখানি ফুটিয়ে নেব, খুব বেশি ফোটালে আবার মাছগুলো একদম গলে যাবে। তো ঝোলটা একটু কমতে যা বাকি আর কি, ফ্লেমটা হাই দিয়ে রাখবো যাতে করে ঝোলটা কমে যায় আর মাছগুলোর মধ্যেও ভালো মতন ঝোল ঢুকে যায়। তো মাছগুলোর মধ্যে ঝোল ঢুকে গেছে আর দেখুন কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, একদম ঘন ঘন গ্রেভি তৈরি হয়েছে। এবার নামানোর আগে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কারণ যেহেতু এই যে সর্ষের তরকারিতে নামানোর আগে একটু সর্ষের তেল দিলে বেশ ভালো টেস্ট হয়, আর সাথে করে সর্ষের তিতকুটে ভাবটাও কিন্তু এতে লাগে না। আর সকালে খাওয়া দাওয়ার সাথে সাথেই আমি মাটনটাও বসিয়ে দেবো, মানে মাটনের যে মেটেটা রয়েছে সেটাও বসিয়ে দেবো, মানে মিছরিকে খাওয়াতে খাওয়াতে ওটা করব। তো ওটা না কড়াইয়ে একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়ার পরে প্রেসার কুকারে দিয়ে দেবো, যেভাবে মাটনটা রান্না করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমার বিছানাটাও একটু গোছানোর আছে, ঘরে যাব, তার কারণ হচ্ছে বিছানাটা সকালবেলা তোলা হলেও একটু গোছাতে হবে। গতকাল রাতে না আমাদের ম্যাট্রেসের উপরে যে বালাপোষটা আমরা পেতে রাখি সেটাকে একটুখানি তোলা হয়েছিল, তো আজকে আবার সেটাকে পেতে দিচ্ছি। এই বালাপোষটা পাতার কারণ হচ্ছে মিছরি আর কি, মিছরির জন্যই পাতা হয়। তার কারণ মিছরি যখন থেকে ছোট সব সময় তো ওকে ডাইপার পরানো হয় না, তো এই ম্যাট্রেসের উপরে যদি ও কোনো রকম হিসু করে তাহলে কিন্তু ম্যাট্রেসটা নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস আমরা কেনার পরে সেটাকে আবার কেনা আমাদের পক্ষে কিন্তু কষ্টকরই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না কোনো জিনিস কিনতে গেলেও ভাবতে হয়, বা কোনো জিনিস যত্ন করে রাখতেই হয়, না হলে নষ্ট হয়ে গেলে সেটা আবার করা খুব কষ্ট। তাই আর কি বালাপোষটা দিয়ে আটকে রেখেছি আর কি। তো বালাপোষটা প্রোটেকশন বলতে পারেন। তো ওটা পেতে তারপরে এখানে বেড কভারটা পেতে দিচ্ছি। তো আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন একটা বেড কভার পেতেছি, আবার এই যে আর একটা বেড কভার আজকে পাচ্ছি, একটা কাঁচা ধোয়া বেড কভার। তার কারণ মিছরি মাঝে মধ্যে বলতে পারে, আবার মাঝে মধ্যে বলতেও পারে না টয়লেটের কথা, যে কারণে এরকমটা হয়। ও বেশিরভাগ সময়ই বলে, তবে কোনো কোনো সময় বাচ্চা তো হয়তো ও খেয়াল করে উঠতে পারে না, তো তখনই এটা হয়। তো ওই জন্য আর কি বেড কভারটাও চেঞ্জ করতে হলো আজকে। আর এরকম 3খানা বেড কভার আমার রয়েছে, যার কোনো বালিশের কভার কোলবালিশের কভার কিচ্ছু নেই। ভীষণ বাজে লাগে এটা জানেন তো, আসলে গিফট পাওয়া তো, আমি তো এরকম কিনতামই না, এখন গিফট পাওয়া, ব্যবহার তো করতেই হবে। তো আমাদের এইদিকে গায়ে দেওয়া চাদরটাও আমি ভালো মতন করে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা না একদম কালার ফেড হয়ে গেছে, সাথে ছিঁড়েও গেছে। তবে মিছরিকে দুপুরবেলা ঘুম পাড়ানোর সময় একটা করে এক্সট্রা মানে বেড কভার লাগে, তলায় প্লাস্টিক পেতে তার উপরে এরকম একটা চাদর পেতে দিই, তাতে করে কিন্তু আমার বিছানাটা ভেজে না, সেই কারণে আর কি এই বেড কভারটা কাজে লেগে যায়। তো প্রত্যেক দিন কেচে ধুয়ে মেলে দিই, আবার প্রত্যেক দিন ব্যবহারও করি। তো যেহেতু ওই যে বেড কভারে বললাম সেট বালিশ কভার বা কোলবালিশ কভার নেই, সেই জন্য এই আগের যে বেড কভারটার বালিশের কভার কোলবালিশের কভার ছিল সেটাই পেতে রাখলাম। আর এদিকে আমার কাজ করতে করতে কিন্তু মটনের যে মেটেটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে কমপ্লিট। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর পরপর এইভাবে কাজ করছি বলে খুব তাড়াতাড়ি আজকে না কাজগুলো কমপ্লিটও হয়ে যাচ্ছে। আমার ঘর গোছানোর জন্য আমি কিন্তু দামি জিনিস কখনো ব্যবহার করি না, এখনো পর্যন্ত করিনি, কারণ সেই সামর্থ্য এখন আমার হয়নি। তো আমি যেটুকু আছে সেটাকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে এমনিতেই দেখতে ভালো লাগে। আর আমার মনে হয় সুন্দর মানে যে দামি জিনিস তা নয়, সুন্দর মানে হচ্ছে গোছানো পরিপাটি সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি থাকলে না এমনিতেই চোখে সেগুলো সুন্দর লাগে, আমি দেখেছি। তো আমি সবসময় চেষ্টা করি, একটা বাচ্চা সামলে করাটা কঠিন, তবুও আমি চেষ্টা করি সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে। বিশেষ করে আমার রান্নাঘরটা কিন্তু আমি সব সময় গোছানো রাখি, কারণ আমার রান্নাঘরটা কিন্তু ওপেন কিচেন, মানে বাড়িতে কেউ আসলে আগে আমার রান্নাঘরের দিকেই চোখ যায়, পুরোই যেহেতু খোলা। কারণ এমনিতে দরজা থাকলে, রান্নাঘরটা ঘেরা থাকলে অতটা চোখ পড়ে না, তখন এলোমেলো থাকলেও দেখা যায় না। তবে এরকম খোলা কিচেন কিন্তু পরিষ্কার রাখতেই হবে, বাড়িতে লোক এসেই আগে কিচেনের দিকে তাকায়।
তো এই জন্যই আর কি আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সাথে গুছিয়েও রাখি, একটু এলোমেলো হলেই আমি আবার কিন্তু সেটাকে গুছিয়ে রাখি। আর সেই জন্যই আমার বাড়িঘর কিন্তু সুন্দর, আমার চোখে তো সুন্দর। আমার মনে হয় যে লোকে কি বললো সেটা পরের কথা, নিজের চোখে সুন্দর লাগাটাই কিন্তু বড় কথা। নিজের চোখে সুন্দর লাগলেই কিন্তু মনে শান্তি আসে, না সুন্দর লাগছে বা গোছানো আছে, এটাই একটা মানসিক শান্তি। আমি আমার রান্নাঘরটাকে প্রত্যেকদিন এমনভাবে পরিষ্কার করি যেন রান্নাঘরটা আজকে থেকেই আমি ইউজ করা শুরু করেছি এমন দেখতে লাগে। আমার ওভেনটাকেও আমি এত সুন্দরভাবে মুছে রাখি, মনে হয় যেন ওভেনটা একদমই নতুন। তো আজকে খুব তাড়াতাড়ি আমি কাজ করছি আরও, তার কারণ হচ্ছে আমি ভাবছি আজকে একটা এক্সট্রা কাজ করব। আর তাছাড়া তো প্রত্যেক দিনের কাজকর্ম রয়েছেই, প্রত্যেক দিনের ঘর মোছা, বাসন মাজা, এই যে রান্নাঘর পরিষ্কার, এগুলো তো রয়েছে। তো এক্সট্রা কাজ করতে গেলে কিন্তু আমাকে হাতে একটু সময় রাখতে হবে, আর তার জন্য এই কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করি তাহলে কিছুটা সময় হলেও আমার বাঁচবে ওই এক্সট্রা কাজটা করার জন্য। আর টপ কাউন্টারের উপরে থাকা প্রত্যেকটা জিনিসে আমি ভালো করে প্রত্যেক দিন মুছি, বিশেষ করে আমার ইন্ডাকশান আর মিক্সার গ্রাইন্ডারটাও আমি প্রত্যেক দিন মুছে নিই, তাতে করে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কারও থাকে। আর সাথে এই যে রান্নাঘরের দেওয়ালটা সবসময় কিন্তু পরিষ্কার থাকে। সাদা দেওয়াল হলে কি হবে, কোনো সময় দেওয়ালে হলুদ বা তেলের কোনো ছোপ দাগ দেখতে পাবেন না, কারণ আমি প্রত্যেকটা দিন রান্নার পরে একটু হলেও মুছে নিই। তো বিশেষ করে যেদিন মাছ মাংস হয় সেদিন তো মুছতেই হয়, নিরামিষ হলেও আমি একবার করে নেতা দিয়ে বা কাপড় ছেঁড়া যেটা বলেন হাত দিয়ে বুলিয়ে দিই। তো ওইদিকে আমার যে মটনের মেটেটা সেটা সুন্দরভাবে হয়ে গেছে, একটু ঝোলঝোলি রেখেছি, তার কারণ মেটের পরিমাণটা বেশ বেশি, মানে মিছরি তো আর অতগুলো খেতে পারবে না, আমরাও খেতে পারবো, সেই জন্য ঝোলটা বেশি পরিমাণে রেখেছি যাতে করে মিছরির সাথে সাথে আমরাও একটু করে খেতে পারি। আর দুটো বড় আলু দিয়েছি আমাদের দুজনের জন্য, আর মিছরির জন্য দিয়েছি একটা গাজরের টুকরো, মিছরিকে যেহেতু গাজরটাই খাওয়াই বেশি। আর এদিকে বাসন মাজছি, আর কারেন্টটা চলে গেছে, যে কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে আজকে মিছরিকে স্নান করি আমি ঘুমও পাড়াতে পারিনি, কারণ কারেন্ট অফ হয়ে গেছে আর বাড়িতে তো আমাদের ইনভার্টার নেই, তো যে কারণে হচ্ছে বাচ্চা ঘুমাবেই বা কী করে, সেই জন্য আর ওকে ঘুম পাড়াইনি। আর ভাবলাম যে ভালোই হয়েছে, তাহলে ফটাফট কাজগুলো করে নিই, কারণ ওকে ঘুম পাড়াতে গেলেও আমার প্রায় আধ ঘন্টা মতন সময় নষ্ট হয়। তো সেই সময়টাও আমি কাজে লাগাতে পারবো, কারণ যেহেতু একটা এক্সট্রা কাজ করব আপনাদেরকে বললাম। যেদিন মাছ মাংস হয় বিশেষ করে সেদিন তো আমি এই ভীম জেলটা দিয়েই মাজি বাসন। এই ভীম লিকুইড জেলটা না এত সুন্দর একটা লেবুর গন্ধ, বাসনে আসতে কোনো গন্ধ থাকে না, মাছ মাংসের কোনো গন্ধ থাকে না, সেই কারণে এটা খুব সুবিধা হয়। তবে খুব বেশি জেদি ময়লা থাকলে, মানে যদি একটুখানি বেশি পুড়ে ঠুড়ে যায় বাসনপত্র, তবে সেগুলোতে না এই ভীম জেলে ওঠে না। কড়াই বলুন বা অন্য কোনো বাসন বলুন, খুব বেশি পুড়ে গেলে না সব থেকে ভালো কি জানেন, বালি বা কাদা মাটি এগুলো দিয়ে পরিষ্কার খুব ভালো হয়। সেই জন্যই আমি যখন দেখি কড়াই মাজবো, মানে কড়াইটা বেশি পুড়ে গেছে, তখন আমি নিচে নিয়ে গিয়ে একদম বালি মাটি বা কাদা মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করি, তাহলে ওই যে তেলের যে দাগটা ভীষণভাবে উঠে যায়। তো এখন চলে এসেছি ঘর মুছতে, আর ঘরটা মুছে তারপরে যে এক্সট্রা কাজটা করব ভাবছিলাম সেটা করব। আর ঘরটা মোছার সময় আমি আরেকবার ঝাড় দিয়ে নিই, মানে স্নান করার আগে একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা মুছি, তার কারণ আমার যেহেতু বাচ্চা রয়েছে বাড়িতে, তো ও টুকটাক নোংরা টোংরা ফেলে, আর নোংরা কিছু থেকে থাকলে না ঘর মোছার সময় ভীষণ অসুবিধা হয়, মানে খালি হাতে বাদে নোংরা, সেই জন্য আমি একবার ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি। তো আমার এই দুবার ঝাড় দেওয়া হয়েই গেল, সকালে একবার আর এই যে স্নান করতে যাওয়ার আগে একবার, মানে ঘর মোছার আগে একবার। তো মিছরি তো আজকে ঘুমায়নি, ও আজকে একটুখানি দুষ্টুমি করছে, আমার কাজে একটু বাধা দিচ্ছে, যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছি, কারণ ওর একটু একটু ঘুমও পেয়ে যাচ্ছে, এই সময়টায় তো ঘুমানোর অভ্যাস। তো আমি ভাবছি এখন যদি ওকে ঘুম পাড়াতে যাই এদিকে আমার কাজ পুরো মাটি হয়ে যাবে, তাই ভেবেছি যে একবারে ওকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপরেই ঘুমটা পাড়াবো, তাতে করে আমার একটু সুবিধা হবে, কারণ ওকে তখন ঘুম পাড়ালে আমি তো তখন ফ্রি হয়ে যাব, তখন আমি ভিডিও এডিটিং করতে পারবো, ও ঘুমালে নিশ্চিন্তে ভয়েস ওভারও দিতে পারবো। বেশ কয়েকদিন ধরেই ভাবছি আমার যে সিঁড়ির রেলিংটা রয়েছে সেটা পরিষ্কার করব, কিন্তু বিশ্বাস করুন ঘরে এত কাজ যে আমার ওইটার দিকে তাকানোই হয়ে ওঠে না। মানে প্রত্যেক দিনই কিন্তু আমি একটু একটু করে এক্সট্রা কাজ করেই থাকি, কারণ প্রত্যেক দিন একটু একটু করে এক্সট্রা না করলে না ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা মুশকিল হয়ে যায়। তো আজকে আমার মেয়ে মিছরি বলছে যে মা রেলিংটা নোংরা হয়ে গেছে, ময়না হয়ে গেছে, মানে ও তো বলতে পারে না, ময়লাকে ময়না বলছে, ময়না হয়ে গেছে। তো আমি ওর
ওর কথা শুনেই আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবলাম যে না, আজকে রেলিংটা পরিষ্কার করতেই হবে, আর আজকে এটাই আমার এক্সট্রা ক্লিনিং, রেলিংটা মোছা। তার কারণ কি বলুন তো, ধুলো তো পড়েই ঝাড় দেওয়ার সময়, সাথে করে যেহেতু আমাদের মানে নিচের রান্নাঘরটা কিন্তু সিঁড়ির তলায়, তো ওখানে রান্না করতে গেলে না রান্নার সমস্ত তেল ঝাল মশলাগুলো আমার রেলিংয়ে এসে কিন্তু লাগে। তার জন্য ধুলো হয়েছে, সাথে সাথে তেল চিটচিটে ভাবও হয়ে গেছে রেলিংয়ে ভীষণ। মানে ও তো এরকমভাবে ধরে ধরে নামে রেলিংটা, তো ওর হাতে বাঁধে বলেও বলেছে, আর ওর না ভীষণ সেন্স, মানে সব কিছু বোঝে ও। তো ও যখন বলেছে, আজকে আমি ভেবেছি যত দেরি হোক করবই রেলিংটা পরিষ্কার। তো আমি ওই জন্য আগে কি করলাম, আগে ভালো করে ধুলোটা মুছে নিলাম, কারণ রেলিংটা না প্রচুর ধুলো পড়েছে, আর ধুলোর মধ্যে যদি কলিন দিই না, তাহলে ধুলো আর কলিন মিশে না আরও বেশি কেমন নোংরা হয়ে যাবে, মানে একটু কাদা কাদা ভাব হয়ে যাবে। তো দেখুন কত ময়লা বেরোচ্ছে, মানে দেখে কিন্তু অতটা বোঝা যায় না, তবে হাত দিলে তেল চিটচিটে ভাবটা লাগে। তো ধুলোটা ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আমি কলিন দিয়ে মুছছি, আর এত ভালো পরিষ্কার হচ্ছে কলিন দিয়ে মোছার পরে, একদম নতুনের মতোই লাগছে। তো ভালো করে একটু ডলে ডলে পরিষ্কার করছি হাতে সময় নিয়ে। তো যেহেতু মিছরি আজকে ঘুমায়নি, সেই জন্য আমি অনেকটা টাইম হাতে পেয়ে গেছি, আর আজকে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার, যেহেতু খুব সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ ঘড়ি দেখে দেখে কাজগুলো করেছি। ঘড়ি দেখলে তবেই কিন্তু কাজের গতি থাকে, আমি দেখেছি। ঘড়ি না দেখলে কিন্তু ওই করছি আস্তে ধীরে করতে করতে অনেক বেলা হয়ে যায়। তাই অবশ্যই কাজ করার সময় ঘড়ি একবার করে দেখতেই হবে। তো এখন এই দুপুর 2টো মতন বেজে গেছে, আর এদিকে আমার রেলিংটাও খুব সুন্দর মতন পরিষ্কারও হয়ে গেছে। একটু সময় নিয়েই পরিষ্কার করলাম রেলিংটাকে। তো আমার মনে হচ্ছে এখন ওই সপ্তাহে একবার করে রেলিংটা পরিষ্কার করতে হবে, তাহলে সবসময় এরকম ঝকঝকে থাকবে। আর বাড়িঘর সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে, আর এটাই হচ্ছে আসল সৌন্দর্য। তো চলুন, আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।